আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ তানজিম হাসান। আজকে আমাদের লং কেস সিরিজের প্রথম ক্লাস এবং টপিক হচ্ছে জিবিএস বা গিয়েন বারি সিনড্রোম। তো আমাদের লং কেসগুলোর ইম্পর্টেন্ট একটা লং কেস এই গিয়েন বারি সিনড্রোম স্যারদের খুব পছন্দের। তো যদি ওয়ার্ডে কোনো একটা কেস থাকে, স্যার অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করে। তো গিয়েন বারি সিনড্রোম লং কেস শুরু করার আগে আমরা একটু ডিজিজটা সম্বন্ধে একটু দেখে আসি, এরপরে আমরা হিস্ট্রিটা শুরু করবো, ঠিক আছে? তো কিয়েনবার্গ সিনড্রোম বা জিবিএসটা কি জিনিস আসলে? এটা আসলে অ্যাকচুয়ালি কি, পোস্ট ইনফেক্টিভ ডিমাইলিনেটিং নিউরোপ্যাথি অফ আননোন কজ। এটা অ্যাকচুয়ালি একটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ এটা হয় সাধারণত একটা রেসপিরেটরি ইনফেকশন, কমনলি মাইকোপ্লাজমা দিয়ে, এবং অথবা ক্যাম্পাইলোব্যাক্টার জেজুন্ডি দ্বারা ডায়রিয়ার পরে আমাদের ইমিউন সিস্টেম যেটা রিঅ্যাক্টিভেশন হয়, সেই ইমিউন সিস্টেমটা ক্রস রিঅ্যাক্ট করে আমাদের এই মায়োলিন শীতের সোয়ান সেলের সাথে, ঠিক আছে? তো সোয়ান সেল জানেন যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে মাইলিনেশন করে, সো এটা আসলে ডিজিজ অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, এখানে কিন্তু সিএনএস এর ডিজিজ না এটা। তাহলে এটা কি এক ধরনের অটোইমিউন ডিজিজ, অথবা অকেশনালি এটা ভ্যাকসিনেশন বা সার্জারি পরে এটা ট্রিগার হতে পারে। হ্যাঁ, আর জিবিএস এটা একটা মনোফেজিক, মানে এটা একবারই হয় জীবনে এবং এটা রিকার করে না পরবর্তীতে। তো জিবিএস এর কমন কিছু ভ্যারিয়েন্ট আছে। এর মধ্যে দুইটা কমন ভ্যারিয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিরেডিকুলার নিউরোপ্যাথি বা এআইডিপি, আর এটা হচ্ছে একজনাল। তো একজনাল ভ্যারিয়েন্টের মধ্যে হচ্ছে মোটর আছে, এটাকে বলা হচ্ছে অ্যাকিউট মোটর একজনাল নিউরোপ্যাথি বা আমাদ। আর এটা হচ্ছে সেন্সরি মোটর মিক্সড, অ্যাকিউট মোটর অ্যান্ড সেন্সরি একজনাল নিউরোপ্যাথি বা সংক্ষেপে আমসান। এর বাইরেও আরো কিছু ভ্যারাইটি আছে, ঠিক আছে? যেমন হচ্ছে মিলার ফিশার সিনড্রোম, তারপর বেকার স্টাফ এনকেফালাইটিস। তো সেগুলা নিয়ে আলোচনা করবো না এখন, মূল দুটা ভ্যারাইটি এই দুটা। তো সবগুলা ক্ষেত্রে আসলে জিবিএস এর কি প্রায়র হিস্ট্রি অফ ইনফেকশন ম্যান্ডেটরি? না, অ্যাকচুয়ালি এটা টু থার্ড কেসে থাকে, বাকি ওয়ান থার্ড কেসে কিন্তু এটা পাওয়া যায় না। জিবিএস এর হলমার্কটা কি? তাহলে অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস ইভলভিং ওভার ডেইজ অর উইকস উইথ লস অফ টেন্ডন রিফ্লেক্সেস আর দ্য হলমার্ক অফ জিবিএস। তাহলে জিবিএস কি, অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস থাকতে হবে, যেটা কিন্তু কয়েকদিন বা 1-2 সপ্তাহের মধ্যে হঠাৎ করে হয়েছে। হ্যাঁ, 6 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, 2 বছরের রোগ না এটা। হ্যাঁ, এবং সাথে টেন্ডন রিফ্লেক্স গুলো লস হইতে হবে। হ্যাঁ, টেন্ডন রিফ্লেক্স ইনট্যাক্ট থাকলে কিন্তু সেটাকে জিবিএস বলবো না। তাহলে জিবিএস এর ক্লিনিক্যাল ফিচার কি? তো জিবিএস টা শুরুটা হয় কিন্তু হচ্ছে ডিস্টালি পেইন এবং প্যারাস্থিসিয়া থাকে, লোয়ার লিম্ব বা লেগে পেইন, প্যারাস্থিসিয়া বা অ্যাবনর্মাল সেন্সেশন দিয়ে শুরু হয়। তারপরে আস্তে আস্তে মাসল উইকনেস ডেভেলপ করে। এই উইকনেসটা হচ্ছে অ্যাসেন্ডিং টাইপ, মানে প্রথমে লোয়ার লিম্ব, এরপরে আপার লিম্ব, ঠিক আছে? তবে লোয়ার লিম্ব থেকে আপার লিম্বে যায়, এবং মোর মার্ক প্রক্সিমালি দেন ডিস্টালি। ঠিক আছে, তার মানে এটা প্রক্সিমাল মাসল উইকনেস, থাই উইকনেসটা বেশি থাকে দেন দা লেগ উইকনেস, ঠিক আছে? লোয়ার লিম্বের ক্ষেত্রে একইভাবে আপার লিম্বের ক্ষেত্রে আর্ম উইকনেস মোর দেন দা হ্যান্ড উইকনেস। এরপরে আরো অ্যাসেন্ড করতে করতে ফেশিয়াল নার্ভকে ধরতে পারে, বালবার উইকনেস থাকতে পারে, এগুলো কমন। রেসপিরেটরি উইকনেস রিকোয়ারিং ভেন্টিলেশনের 20% ক্ষেত্রে কিন্তু পেশেন্টের রেসপিরেটরি উইকনেস এবং সেখান থেকে ভেন্টিলেশন লাগে। আর এক্সামিনেশন করে ওয়াইড স্প্রেড রিফ্লেক্সিয়া তো পাবেনই, সাথে হচ্ছে কিন্তু মাসল পাওয়ার তো কম পাবেন, 0 বা 1। এই ছিল মোটামুটি একটা শর্ট ডিসকাশন, এরপরে আমরা আরো ডিসকাশন করবো। আগে হিস্ট্রিটা আমরা দেখে আসি। তাহলে একটা জিবিএস এর হিস্ট্রিটা কি কি বলতে হয়। হ্যাঁ, তো প্রথমে আসে চিপ কমপ্লেন দিয়ে, ঠিক আছে? তাহলে চিপ কমপ্লেনটা জিবিএস এখানে কি, উইকনেস অফ অল ফোর লিম্বস থাকতে পারে, অথবা শুধু বোথ লোয়ার লিম্ব নিয়ে আপনাকে প্রেজেন্ট করতে পারে। হয়তো 2 দিন 3 দিন হয়েছে কেবল, তো শুরুতে শুধু লোয়ার লিম্ব উইকনেস সেরকম নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে উইকনেস অফ অল ফোর লিম্বস। তাহলে হিস্ট্রি নেওয়ার শুরুতে কি হবে, আপনার এই চিফ কমপ্লেনটা আগে ইলাবোরেট করবে। তাহলে উইকনেসটাকে আমাদের ইলাবোরেট করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম উইকনেস অফ অল ফোর লিম্বস। তাহলে এটা অনসেটটা কি, এটা সাডেন নাকি হচ্ছে ইনসিডিয়াস অনসেট? এরপরে তাহলে এটা হচ্ছে সাডেন অনসেট। এরপরে হচ্ছে প্রোগ্রেশনটা ইনিশিয়ালি র্যাপিডলি প্রোগ্রেসিভ ফর 3 ডেজ। তাহলে শুরুতে 3 দিন খুব র্যাপিডলি প্রোগ্রেস করছে, নাও স্ট্যাটিক, এখন কিন্তু আর বাড়তেছে না। ফার্স্ট কোথায় ইনভলভ হয়েছিল? তাহলে ফার্স্ট ইনভলভ ইন দা বোথ লোয়ার লিম্ব, দেন হচ্ছে আপার লিম্বকে ধরছে,
এবং এখানে উইকনেসটা প্রক্সিমালি বেশি না ডিস্টালি বেশি, তাহলে মোর মার্ক ইন প্রক্সিমালি দেন ডিস্টালে। এই উইকনেসের সাথে অ্যাসোসিয়েটেড কোনো ফিচার আছে কিনা, তাহলে অ্যাসোসিয়েটেড সিমটমের মধ্যে টিংলিং, নামনেস, প্যারাস্থেশিয়া এগুলো আছে, থাকে। তো এরপরে আপনি পেশেন্টকে একটু জিজ্ঞেস করুন যে এর প্রিসিডিং, আমরা তো জানি যে টুথার ক্ষেত্রে প্রিসিডিং একটা ইনফেকশন হিস্ট্রি থাকে, তাহলে ডায়রিয়া বা রেসপিরেটরি ইনফেকশনের হিস্ট্রি জিজ্ঞেস করেন, তাহলে তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে হয়েছিল কিনা। তাহলে এখানে অন কোয়ারি পেশেন্ট গ্যাভ হিস্ট্রি অফ অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া 7 days ব্যাক প্রায়র টু অনসেট অফ সিম্পটম। তাহলে সেই ডায়রিয়ার একটা খুব শর্ট হিস্ট্রি দেয়, কতবার হয়েছিল, 6 to 8 times হয়েছে, এটা ব্লাডি ছিল না নন ব্লাডি ছিল, নন ব্লাডি, এবং কোনো অ্যান্টিবায়োটিক লাগছে কিনা নাকি স্পন্টিনিয়াসলি রিজলভ হয়ে গেছে। তো দেখা গেল এরপরে বাট নো হিস্ট্রি অফ ভ্যাকসিনেশন আর চেস্ট ইনফেকশন, তাহলে আমাদের আদার যে প্রিসিপিটেন্ট ভ্যাকসিনেশন বা চেস্ট ইনফেকশন সেগুলো যে ছিল না সেটা কিন্তু আপনি বলে আসবেন। এটা হতে পারতো এখানে চেস্ট ইনফেকশনের আপনি বর্ণনা দিলেন আর এদিকে বললেন নো হিস্ট্রি অফ ডায়রিয়া ভ্যাকসিনেশন। এরপরে এটার কমপ্লিকেশন, ঠিক আছে, এই জিবিএসটা কতটুকু প্রোগ্রেস করছে, কি কি আছে কি কি নাই সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। তাহলে এখানে আমাদের কি কি থাকতে পারতো, ফেশিয়াল উইকনেস থাকতে পারতো, তাই না, আমরা পড়ছি ফেশিয়াল উইকনেস, বালবার উইকনেস। তাহলে ফেশিয়াল উইকনেসের জন্য কি ফেশিয়াল ডিভিয়েশন আছে কিনা সেটা আমরা জিজ্ঞেস করব। এরপর জিজ্ঞেস করবো হচ্ছে আহ, চোখ বন্ধ করতে সমস্যা কিনা, যেটা ফেশিয়াল উইকনেসের জন্য, নার্ভ উইকনেসের জন্য। এরপরে বালবার উইকনেসের জন্য ডিফিকাল্টি ইন সলভিং, নেজাল ডিগ্রেডেশন অফ দ্য ফুড, ডিস অটোনমিয়া থাকে, মানে অটোনমিক ডিসফাংশন হয়। এই অটোনমিক অ্যাবনর্মালিটির জন্য বাওয়েল ব্লাডার অ্যাবনর্মালিটি আছে কিনা জিজ্ঞেস করবো। পেশেন্টের প্যালপিটেশন, যেটা হচ্ছে ডিজিনেস অন স্ট্যান্ডিং, শর্টনেস অফ ব্রেথ, এই জিনিসগুলো সবই হচ্ছে ডিস অটোনমিয়ার ফিচার বা অটোনমিক ডিস্টারবেন্সের ফিচার। এরপরে এই যে উইকনেস, অল ফোর লিম্ব উইকনেসের যে কমন কিছু কজ সেগুলো আমরা এক্সক্লুড করে আসার চেষ্টা করব। প্রথম কথা, এটা যেহেতু এটা কোয়াড্রিপ্লেজিয়া, এই জন্য নেকে ট্রমা হলে এরকম কিছু হতে পারে। যদি এটা প্যারাপ্লেজিয়া থাকতো তাহলে কিন্তু আমরা ট্রমা টু ডরসাল স্পাইন বা ট্রমা টু ব্যাক বলতাম। হ্যাঁ, এখানে যেহেতু কোয়াড্রিপ্লেজিয়া এই জন্য আমি ট্রমা টু নেক আছে কিনা বললাম। অ্যাকুট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া এবং অ্যাবনর্মাল মানে সাইকিয়াট্রিক অ্যাবনর্মালিটি, এই দুইটা হচ্ছে ফিচার্স অফ অ্যাকুট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া। একটা এক্সক্লুড করার সাথে হচ্ছে কালার চেঞ্জেস অফ দ্য ইউরিন, এই তিনটা জিনিস আসছে হচ্ছে অ্যাকুট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়াকে এক্সক্লুড করার জন্য। ডায়াগনাল ভেরিয়েশন অফ দ্য উইকনেস ফ্যাটিগেবিলিটি, এটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্র্যাভিসকে এক্সক্লুড করার জন্য। সাথে রিলেশন উইথ হাই কার্বোহাইড্রেট মিল, এক্সারসাইজ, নো প্রিভিয়াস এপিসোড অফ উইকনেস, এগুলো আসছে। পিরিয়ডিক প্যারালাইসিস আছে, হাইপোক্যালেমিক বা থাইরয়েডক্সিক বা হাইপারক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, সেগুলোকে এক্সক্লুড করার জন্য। এরপরে পেশেন্ট হচ্ছে ট্রিটমেন্ট হিস্ট্রিটা নেবে, যে কোথায় কোথায় বা কি চিকিৎসা নিচ্ছে। উইথ দিস কমপ্লেন হি ভিজিটেড এ রেজিস্টার্ড ফিজিশিয়ান, তো সে টেস্ট ফিজিশিয়ান কিছু ব্লাড টেস্ট করছে, ঠিক আছে। সেগুলোর নাম যদি বলতে পারে পেশেন্ট তাহলে আপনি সরাসরি নাম বলবেন, না বলতে পারলে বলবেন যে কিছু রক্ত পরীক্ষা করছে, ওকে সাম ব্লাড টেস্ট, ট্রিটেড উইথ সাম ড্রাগস দি নেম অফ হুইচ হি কুড নট মেনশন, মানে কিছু টাকে ওষুধ প্রেসক্রাইব করছিল, যদি নাম বলতে পারে বলবেন, না বলতে না পারলে তখন বলবেন নেম অফ হুইচ হি কুড নট মেনশন। এরপরে জিবিএস এর পেশেন্টরা তো হাসপাতালে ভর্তি হয়ে যায়, তাই না, তাহলে এটা এবং শর্ট ডিউরেশনের, তো এগুলাকে সাধারণত যে ট্রিটিং ফিজিশিয়ান উনি নিজেই ভর্তি যান। হ্যাঁ, তো এখানে অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইস অফ দ্য ট্রিটিং ফিজিশিয়ান হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। এরপরে হসপিটালে ভর্তি হওয়ার পরে আমাদেরকে হসপিটাল কোর্সটা নিতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আফটার অ্যাডমিশন হি ওয়াজ ইভালুয়েটেড উইথ সাম ব্লাড টেস্ট বাট নো ইনভেসিভ টেস্ট ওয়ার ডান। তার মানে এটা দ্বারা আপনি বোঝাইলেন যে এই পেশেন্টের এনসিএস, ইএমজি বা লাম্বার পাংচার এগুলা কোনোটাই হয় নাই। এখন দেখে নর্মালি আমরা পরবর্তীতে দেখবো যে 7 দিন বা 10 দিন পরে করতে হয়, লাম্বার পাংচার 10 দিন পরে, এনসিএস 7 দিন পরে, তো পেশেন্টের ডিউরেশনে তো 7 দিন মাত্র হইলো। হ্যাঁ, তো এত শর্ট টাইমে কিন্তু পেশেন্টের এনসিএস বা এমজি বা লাম্বার পাংচার কোনোটাই ফিজিবল না। হ্যাঁ? তো যদি ডিউরেশন আমরা 2 সপ্তাহ উইকনেস বলতাম তাহলে হয়তো এই জায়গায় এই টেস্টগুলো আসতে পারতো যেগুলো হয়েছে। হ্যাঁ, তো যেহেতু আমরা ডিউরেশনটা শর্ট সেগুলো করার কিন্তু কোনো সুযোগ নাই। এরপরে তো পেশেন্টকে ট্রিটেড উইথ সাম ড্রাগস অ্যান্ড ফিজিওথেরাপি, তাকে তো কিছু ব্যায়াম শেখানো হয়েছে, কিছু ওষুধ দেওয়া হয়েছে, নাম বলতে পারলে বলবেন, না হলে নাই। বাট নো আইভি স্যালাইন ওয়াজ গিভেন। এখানে আইভি স্যালাইনটার কথা বলতেছে যে পোরফাইরিয়া যেটা এআইপি, এআইপির হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে ডেক্সট্রোজ, তাই না, 5 বা 10% ডেক্সট্রোজ, এই ডেক্সট্রোজ দিয়ে হচ্ছে এআইপি চিকিৎসা করা হয়। তো যেহেতু আমরা আইভি কোনো স্যালাইন দেওয়া হয় না, তার মানে এটা
যে এআইপি না, এটা আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে স্যারকে। ইউ আর ইনফর্মড অ্যাবাউট সাম ট্রিটমেন্ট অপশন হুইচ ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ ফর দেম। তার মানে এবার রোগীকে আপনি জিজ্ঞেস করেন যে আপনাকে কোনো দামি কোনো চিকিৎসার কথা বলছিল কিনা, দ্যাট মিনস আইভি, ব্লাড, প্লাজমা প্যারালিসিস, এগুলো তো অনেক খরচ, তাই না? তাহলে রোগী বলতে পারবে, যদি শিক্ষিত হয় তাহলে তো নামই বলতে পারবে যে আইভিআইভি দিতে বলছে বা প্লাজমা এক্সচেঞ্জ করতে বলছে। একটু যদি কম বোঝে তখন বলবে, জিজ্ঞেস করবে যে কোনো দামি কোনো চিকিৎসার কথা বলছিল কিনা, তো বলবে হ্যাঁ আমাকে দামি চিকিৎসার কথা বলছিল, এরকম কয়েক লাখ টাকা খরচ, ঠিক আছে। তো এইটা আপনি এভাবে বোঝাই দিতে পারেন, রোগী না বললো যে যে স্যার ওনাকে হচ্ছে আইভিআইভি বা প্লাজমা এক্সচেঞ্জের কথা প্ল্যান করা হয়েছে বা বলা হয়েছে। তো টিউবারকুলোসিস বা পক্স ডিজিজ, এটা একটা জাস্ট টিবির একটা হিস্ট্রি আপনি এখানে রাখবেন, নো পাস্ট হিস্ট্রি অফ টিবি। বাট যদিও অ্যাকিউট কেসে টিবি সরাসরি রিলেভেন্ট না, বাট এখানে টিবির কোন একটা হিস্ট্রি আছে কিনা একটু বলে নিলেন। এরপরে পার্সোনাল হিস্ট্রির মধ্যে জাস্ট নন স্মোকার, নন বিটেলনেট টিউমার, এগুলো গদ বাঁধা কোনো কথা, যে নো আদার ফ্যামিলি মেম্বার সাফারিং ফ্রম সাচ টাইপ অফ ইলনেস, তার একটা সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, তার ফাদারের ইনকাম, তার এটা ইম্পর্টেন্ট, কারণ ট্রিটমেন্ট পারপাসে যদি পেশেন্টের সলভেন্ট হয় তাহলে তো আইভিআইভি বা প্লাজমা এক্সচেঞ্জের দিকে যাবেন। যদি সলভেন্ট না হয় সেক্ষেত্রে তো আসলে সাপোর্টিভ ট্রিটমেন্ট ছাড়া তো তেমন কিছু করার নাই। ভ্যাকসিনেশন হয়েছে কিনা ঠিক মতো এটা একটু দেখে নেবেন। ফিমেল হইলে মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে মাস সব জায়গায়, এটা জাস্ট রাখবেন, এই হেডলাইনটা অবশ্যই রাখবেন ফিমেল হলে যে কোনো কেসের ক্ষেত্রে। এরপর জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে পেশেন্ট ওয়েল কোঅপারেটিভ, নো অ্যানিমিয়া, জন্ডিস। এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কি কি, ব্লাড প্রেশারের সাথে পোস্টুরাল ড্রপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অটোনমিক ডিস্টারবেন্স থাকে, পোস্টুরাল ড্রপ থাকে। বাট এখানে পেশেন্টের যেহেতু উইকনেস অনেক বেশি আছে, এই জন্য পেশেন্ট দাঁড়াইতে পারে না, এই জন্য পোস্টুরাল ড্রপ কুড নট বি অ্যাসেসড ডিউ টু উইকনেস, সেটা আপনি বলে দেবেন। রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, এই জন্য রেসপিরেটরি রেটটা ইম্পর্টেন্ট। টেম্পারেচার নর্মাল, নো লেগ সুইলিং, এটা হচ্ছে ডিভিটি, একটা কমপ্লিকেশন, ডিভিটি প্রেশার শো, তাহলে এগুলো আছে কিনা স্যার বলে নেবেন। আদার প্যারামিটার তো নর্মাল, বেড সাইড ইউরিন ডিপিস্টিক টেস্ট নট ডান, এটা করা হয়নি, বলবেন যে স্যার কেন, ডিউ টু উইকনেস। হ্যাঁ, এরপরে চলে যাবেন সরাসরি নার্ভাস সিস্টেম এক্সামিনেশন, হ্যাঁ সাইকিক ফাংশন বা ক্যানাল নার্ভগুলো ইন্ট্যাক্ট সব। মোটর সিস্টেম এক্সামিনেশনে কোনো ওয়াইস্টিং ফ্যাসিকুলেশন থাকে না, মাসেল ব্লাডগুলো খুব নর্মাল থাকে। টোনটা হয় রিডিউড, মানে ফ্লাসিড হয়, মাসল পাওয়ার 0 থাকতে পারে, 1ও থাকতে পারে। তাহলে 1 আউট অফ 5, বোথ প্রক্সিমাল অ্যান্ড ডিস্টালি, বোথ আপার অ্যান্ড লোয়ার লিম্ব। একটু দেখা যাচ্ছে যে হয়তো ডিস্টালি 1, প্রক্সিমালি 0, এরকমও হতে পারে, হ্যাঁ? বা অল 0, অল 1, এরকম হতে পারে। অল ডিপ টেন্ডন জার্কস আর অ্যাবসেন্ট, প্লান্টার রেসপন্স ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে। তো নর্মালি ফ্লেকজর হয় হচ্ছে, ফ্লাসিড প্যারালাইসিস গুলোতে ফ্লেকজর হয়, বাট জিবিএস এর ক্ষেত্রে মাসল পাওয়ার একদম 1 বা 0 থাকে, একদম কম থাকে, এই জন্য এটা প্লান্টার রেসপন্সটা অ্যাবসেন্ট হতে পারে, হ্যাঁ, কোনো রেসপন্স নাই। বাট যদি একটু মাসলে পাওয়ার থাকে সেক্ষেত্রে ফ্লেকজর রেসপন্স আসতে পারে, সেটাও জিবিএস এর জন্য নর্মাল। তবে ইউজুয়ালি জিবিএস এ প্লান্টার অ্যাবসেন্টে থাকে। কোঅর্ডিনেশন এন্ড গেট কুড নট বি অ্যাসেসড ডিউ টু উইকনেস। এরপরে অল সেন্সরি মডালিটিস ইনক্লুডিং কটন, প্রিন্টিং, ভাইব্রেশন, প্রোপ্রিওসেপশন, এগুলো সব ইনট্যাক্ট। আদার Other systemic examination, including fundoscopy, revealed no abnormality. So, based on history and physical examination, my provisional diagnosis is flaccid quadriplegia due to GBS, অথবা হতে পারতো flaccid paraplegia due to GBS। তাহলে এরপরে স্যার জিজ্ঞেস করতো আমার কি কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে? জি স্যার, একটা হচ্ছে, যদিও আসলে পিরিয়ডিক প্যারালাইসিস 2-3 দিনে ভালো হয়ে যায়, 7 দিন থাকে না। বাট আমাদের স্যাররা টিপিক্যাল বই পড়েন, যেমন আব্দুল্লাহ ইবেন আব্দুল্লাহ স্যার বা এস এন সরকার স্যারের বই এখনো ফলো করেন। তো সেই বইগুলোতে এইগুলাই ডিফারেন্সিয়াল দেওয়া আছে, ঠিক আছে। তো এই ডিফারেন্সিয়াল গুলো আপনারা পরীক্ষায় বলে ইনশাল্লাহ পাস করে আসতে পারবেন, তারা এগুলাই শুনতে চাই। বাট যদি খুব রেশনাল কথাবার্তা বলেন তাহলে জিবিএস এর কিন্তু আসল ডিফারেন্সিয়াল এখানে সরাসরি বলা লাগতো এআইপি। বাট আমাদের দেশে এআইপি অতটা কমন না, এই জন্য কিন্তু স্যাররা এআইপি শুনতে চায় না, হ্যাঁ। স্যারদের বইয়ে যেগুলো আছে তারা এইভাবেই হুবহু শুনতে চায়। তারপরে অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস উইথ নিউরোনাল শক, স্পাইনাল কর্ড কম্প্রেশন উইথ নিউরোনাল শক। তো হোয়াই ডু ইউ থিঙ্ক দিস ইজ দ্য কেস অফ জিবিএস, স্যার জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। তাহলে বিকজ অফ স্যার অ্যাকিউট সিমেট্রিক্যাল অ্যাসেন্ডিং ফ্লাসিড প্যারাপ্লেজিয়া, নো সেন্সরি লস, নো স্ফিংটারিক ইনভলভমেন্ট, অ্যারেফ্লেক্সিয়া আর হাইপোরিফ্লেক্সিয়া যেতে থাকুক, মানে এটা যেখানে অ্যারেফ্লেক্সিয়া আছে তো অ্যারেফ্লেক্সিয়া, এবং হিস্ট্রি অফ ডায়রিয়া 1 উইকস ব্যাক, এখানে আপনি 1 উইকস ব্যাক বলবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাকে ঠোঁটের আগায় রাখতে হবে, যে কেন, যে এটা কেন, এটা না, এগুলো কিন্তু বলার সাথে সাথে কোনো রকমের চিন্তা ভাবনা করে না, হ্যাঁ? আপনি যখন হিস্ট্রি নিয়ে ফেলছেন তখনই কিন্তু সব সারাই ফেলবেন, যে আমাকে এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার কি বলবো, হ্যাঁ।
হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস না কেন? স্যার কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে না, থাকে ইউজুয়ালি নো ফ্যামিলি হিস্ট্রি, এখানে কোনো থাইরয়েড ডিজিজের নাই। তো সেটা হচ্ছে থাইরোটক্সিক পিরিয়ডিক প্যারালাইসিসের জন্য আর কি। তো যদি শুধু হাইপোক্যালেমিক বলে তাহলে এখানে হচ্ছে থাইরয়েড ডিজিজ না বললেও বলাই ভালো। যদি শুধু পিরিয়ডিক প্যারালাইসিস বলে তখন আপনি বলতে পারেন। নো প্রিসিপিটিং ফ্যাক্টর লাইক হাইপার কাভারিং মিলার ভমিটিং, তাহলে এটা হচ্ছে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিসের প্রিসিপিটিং ফ্যাক্টর এরকম নাই। এবং জিবিএস এর ক্ষেত্রে যেমন আগে লোয়ার লিম্ব পরে আপার লিম্ব ধরে, এখানে কিন্তু তা না, এখানে কিন্তু চারটা লিম্বই সিমultaneously ধরে। তো এরকম কিন্তু চারটা লিম্ব সিমultaneously ধরে না, তো এটা পিরিয়ডিক প্যারালাইসিস না। তাহলে এটা স্পিনাল কর্ড কম্প্রেশন বা অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিসের শক না কেন? প্রথম কথা হচ্ছে যেখানে জিবিএস এর যে টিপিক্যাল ফিচার, অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস অ্যাসেন্ডিং ইন নেচার, মোর মার্ক প্রক্সিমালি দেন ডিস্টালি, এগুলো আছে। স্পিনাল কর্ডে হলে অবশ্যই সেন্সরি লস থাকতো এবং ডেফিনিট সেন্সরি লেভেল অ্যাট দ্য ট্রাঙ্ক, আপনারা জানেন অলরেডি। তাহলে এরকম কিছু নাই। স্প্রিংটার ইনভলভমেন্ট থাকতো, স্প্রিংটার ইনভলভমেন্ট নাই, তো এই কারণগুলোকে আমরা বলছি। এছাড়া ওখানে হচ্ছে তো আপনাদের স্পাইনাল কোনো পেইন বা স্পাইনাল টেন্ডারনেস থাকতো, প্লান্টারটা এক্সটেন্সর থাকতো, হ্যাঁ, এই জিনিসগুলো না। নিউরোনাল শক কি জিনিস স্যার বলে বসতে পারে তখন? অ্যাকচুয়ালি যে স্যার নর্মালি তো স্পাইনাল কর্ড কম্প্রেশন বা এগুলোতে সবকিছু তো বেশি বেশি হয়ে যাওয়ার কথা, বাট লেশনের খুব আর্লি স্টেজে ডিপ্রেশন অর লস অফ রিফ্লেক্স অ্যাক্টিভিটি, তার মানে মাসল গুলার পাওয়ার একেবারে, টোন একেবারে কমে যায়, ফ্লাসিড হয়, টেন্ডন রিফ্লেক্স গুলা অ্যাবসেন্ট হয়ে যায়, তার মানে এরা স্পাইনাল কর্ড একটা শকে আছে, ঠিক আছে। তারপরে এটা আস্তে আস্তে রিকভারি করে, পাওয়ার ফিরতে থাকে, মানে টোন বাড়তে থাকে, রিফ্লেক্স গুলো আসতে থাকে, ঠিক আছে। তাহলে অ্যাকিউট কোনো লিশনে হঠাৎ করে ডিপ্রেশন বা লস অফ রিফ্লেক্স অ্যাক্টিভিটি, এটা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, ফলন রিকভারি। মিলার ফিশার সিনড্রোম এটা একটা ভ্যারিয়েন্ট অফ জিবিএস। এখানে কি থাকে, ট্রায়াড হচ্ছে অ্যাডিফ্লেক্সিয়া, অ্যাটাক্সিয়া এবং অপথ্যালমোপ্লেজিয়া। আচ্ছা, তো হাউ উইল ইউ ইনভেস্টিগেট যদি বলে এই কেস কিভাবে ইনভেস্টিগেট করবেন? প্রথমে আসে ইনভেস্টিগেশনের নাম, যে এলপিএন সিএসএফ স্টাডি ইউজুয়ালি 10 ডেজ পরে করতে হয়। এখানে যেটা স্যাররা খুবই পছন্দ করে শুনতে, অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, ঠিক আছে। তো এখানে স্যার নেক্সট কোয়েশ্চেন করতে পারে তাহলে হোয়াট ইজ দ্য অ্যাসোসিয়েশন হেয়ার। তো নর্মালি অ্যাসোসিয়েশন হচ্ছে যে যে সকল কন্ডিশনে সেলের সিএসএফ এর মধ্যে প্রোটিন বাড়ে, ঠিক আছে, মানে অ্যালবুমিন বাড়ে, সে সকল কন্ডিশনে একই সাথে সেলও বাড়ে। তার মানে প্রোটিন বাড়লে সেল বাড়বে, বা অ্যালবুমিন বাড়লে সেল বাড়বে। বাট জিবিএস এর ক্ষেত্রে কি হয়, সিএস এর প্রোটিন বাড়ে, সেল বাড়ে না। তাহলে সেল বাড়লো প্রোটিন বাড়লো না, এটাকে বলা হচ্ছে ডিসোসিয়েশন বা অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। তাহলে সিএস এর প্রোটিন থাকে নর্মালি হচ্ছে কত, 45 এর বেশি থাকলে হবে। ইউজুয়ালি থাকে 100 থেকে 1000 মিলিগ্রাম পার ডে এর মধ্যে থাকে, তবে 45 এর বেশি গেলে সেটা জিবিএস এর পক্ষে। সেল কাউন্ট থাকে হচ্ছে 20 এর নিচে থাকতে হবে। কোনো কারণে যদি সেল কাউন্ট বেড়ে 50 এর বেশি হয়ে যায় তাহলে জিবিএস আনলাইকলি, কারণ জিবিএস এর সেল কাউন্ট বাড়ে না না না। এরপরে এনসিএস ইএমটি, এটা তো ওই 7 দিনের পরে করতে হয়। এখানে কি দেখা যায় যে হচ্ছে কন্ডাকশন ব্লক থাকে, তারপর হচ্ছে যেহেতু মায়োলিন শিট রেসপন্সিবল ফর কন্ডাকশন ভেলোসিটি অর কন্ডাকশন স্পিড অফ দ্য ইম্পালস, তো এখানে হচ্ছে ভেলোসিটিটা কমে যায়, যার ফলে মোটর লেটেন্সিটা বাড়ে। এছাড়া আমরা রেসপিরেটরি ইনভলভমেন্ট আছে কিনা সেটা দেখার জন্য ফ্রিকুয়েন্ট মনিটরিং অফ রেসপিরেটরি ফাংশন, এফভিসি, পিইএফ এবং এফইভি1 এর মাধ্যমে রেগুলার মনিটরিং করবো। অ্যান্টি জিএম1 অ্যান্টিবডি, এটা 25% কেট অফ অ্যাকিউট মোটর একজনের নিউরোপ্যাথিতে পাওয়া যায়। এছাড়া G1B যেটা পাওয়া যায় মিলার ফিশার সিনড্রোম। এবিজি করবো রেসপিরেটরি ফেলিওর আছে কিনা পেশেন্টের। সিরাম ইলেকট্রোলাইট এটা তো করতে হবে মাস্ট, কারণ হচ্ছে হাইপোক্যালিমিয়া বা হাইপারক্যালিমিয়া হচ্ছে এক্সক্লুড করার জন্য। চেস্টে কোনো ইনফেকশন, কাইন্ডলি কোনো ইনফেকশন আছে কিনা, স্টিল কালচার, এখন কোনো ডায়রিয়া আছে কিনা, বা সিএমপি অ্যান্টিবডি যেটা হচ্ছে আমার জিআই ইনফেকশনটা অ্যাক্টিভ কোনো ইনফেকশন আছে কিনা সেটা দেখার জন্য। হাউ উইল ইউ ট্রিট দিস পেশেন্ট? তো ট্রিটমেন্ট কয়েকটা ভাগ করে বলবেন, এটা হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট বা সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট, একটা হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন। জেনারেল সাপোর্টিভ বা সাপোর্টিভ ট্রিটমেন্ট থেকে পেশেন্ট অবশ্যই এইচডিইউ তে থাকবে, নর্মাল ওয়ার্ডে থাকবে না। রেগুলার পেশেন্ট হচ্ছে ফিজিওথেরাপি, এটা কিন্তু হচ্ছে মেইন স্টেপ অফ দ্য ট্রিটমেন্ট পেশেন্টের, ঠিক আছে, যে আপনার মাসেল গুলা
পাওয়ার রিকভারি করার জন্য ফিজিওথেরাপি বা এক্সারসাইজের চাইতে বেটার কোনো কিছু নয়। আর রেগুলার মনিটরিং অফ দ্য রেসপিরেটরি ফাংশন, এফবিসিটা প্রতিদিন 4 ঘন্টা পর পর মাপতে হবে। আর্টিফিশিয়াল ভেন্টিলেশন লাগতে পারে, বয়েল ব্লাডার কেয়ার রাখতে হবে, ঠিক আছে। এবং যে মেইন যে ডেঞ্জার ডিভিটি এবং প্রেশার স্টোর হওয়া, সেই ডিভিটি এবং প্রেশার স্টোর প্রিভেনশনের জন্য স্টেপ নিতে হবে, ঠিক আছে। নিউমেটিক বেড ইউজ করা যায় বা ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ দ্য পশ্চার, এছাড়া কম্প্রেশন স্টকিং ফর দ্য ডিভিটি। স্পেসিফিক ট্রিটমেন্ট দুইটা অপশন আছে, আইভিআইজি, প্লাজমাফেরেসিস, বোথ আর ইকুয়াল এফেক্টিভ। কেউ কারোর সাথে সুপিরিয়র না, তবে 14 দিনের মধ্যেই সিমটম অনসেটে 14 দিনের মধ্যে দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না, হ্যাঁ। আইভিআইজি দিলে 400 মিলিগ্রাম পার কেজি করে দিতে হবে প্রতিদিন, 4 দিন এভাবে, 5 দিন দিবেন এভাবে। প্লাজমাফেরেসিস দিলে 40 to 50 মিলিগ্রাম পার কেজি, প্রতি কেজির জন্য এত 40 to 50 মিলিগ্রাম মিলিলিটার করে প্লাজমা। এটা হচ্ছে 4 থেকে 5টা এপিসোড দিতে হয় একদিন পর পর, মানে 7 থেকে 10 দিনে কমপ্লিট হয়ে যায়। তো আইভিআইজি এবং প্লাজমাফেরেসিস দুটো কম্পারিজন যদি করেন, আইভিআইজির এটা হচ্ছে দামটা বেশি, প্রাইসটা বেশি, বাট এটা যে কোনো জায়গায় সহজে দেওয়া যায়। আর একটা ভয় হচ্ছে ডেঞ্জার, এখানে অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন হতে পারে। প্লাজমাফেরেসিস এটার খরচ কম, বাট এটা সেট আপ লাগে অনেক হাই, উন্নত মানের মেশিন লাগে, যেটা সব জায়গায় থাকে না। নিউরোসায়েন্সে আছে বা ডিএমসিতে থাকতে পারে। তো যাদের হচ্ছে এফোর্ড করতে পারে না, তাদের জন্য প্লাজমাফেরেসিস ভালো, তবে সব জায়গায় দেওয়া যায় না। আর এখানে অ্যানাফাইলিসিস হওয়ার কোনো চান্স না। আর যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে থাকে বা ডিভিটি বা প্রেশার, সেই কমপ্লিকেশনটা ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট করতে হবে। একটা জিবিএস পেশেন্টকে আপনি কিভাবে ফলো আপ করবেন? তো ফলো আপে কি কি জিনিস দেখবেন সেটা হচ্ছে যে এফবিসি মাস্ট মাস্ট মাস্ট, এই একটা জিনিস যদি দেখেন সেটা হচ্ছে এফবিসি রেগুলার। রেসপিরেটরি রেট খেয়াল করবেন, স্যাচুরেশন খেয়াল করবেন, পালস এবং ব্লাড প্রেশার এটা অটোনমিক অ্যাবনর্মালিটি ডেভেলপ করলো কিনা দেখবেন। আর ডিভিটি এবং প্রেশার স্টোর হলো কিনা এটা খেয়াল করবেন। এই দুটো কিন্তু আসলে ওভারলুক হয়ে যায় অনেক সময়। তো অবশ্যই পা দেখবেন এবং বডির প্রেশার এরিয়াগুলো দেখবেন যেখানে স্টোর হয়ে গেল কিনা। হোয়াট ইজ দ্য প্রোগনোসিস অফ জিবিএস? খুবই ভালো প্রোগনোসিস এটার, 80% কমপ্লিট রিকভারি উইদিন 3 to 6 months, 60% ডাই উইথ রেসিডুয়াল, 60% উইথ রেসিডুয়াল ডিসএবিলিটি নিয়ে থাকে, মানে লাইফ লং প্যারালাইসিস, মাত্র 4% ডাই। তো এখানে কিছু গুড প্রগনোস্টিক ফিচার, কিছু ব্যাড প্রগনোস্টিক ফিচার আছে। তো ব্যাড প্রগনোস্টিক ফিচারটা হচ্ছে যে যদি ওল্ডার এজ অফ ইনভলভমেন্ট অনসেট হয়, যদি পেশেন্টের বয়স যদি 40-এর পরে হয় আর কি, ডায়রিয়াল ইলনেস যদি থাকে সেটা খারাপ। হাই অ্যান্টি জিএম1 অ্যান্টিবডি রাইটার থাকলে সেটা পুর প্রগনোসিস। আপার এক্সট্রিমিটি মাসল পাওয়ার যদি পুর হয় সেটা ব্যাড প্রগনোসিস। পেশেন্টের যদি ভেন্টিলেশন লাগে এবং ইএমজি করে এভিডেন্স অফ এক্সটার্নাল লস, মানে এএম আমান, সেটা। গুড প্রগনোস্টিক ফিচারের মধ্যে সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্ট হওয়াটা একটা গুড প্রগনোস্টিক সাইন। ইয়াং এজ, স্লোলি প্রোগ্রেসিভ, এই যে রেসপিরেটরি ইনফেকশন থেকে হলে সেটা গুড প্রগনোসিস। অ্যাসেন্ডিং প্যারালাইসিস এবং নো রেসপিরেটরি প্যারালাইসিস, মানে রেসপিরেটরি প্যারালাইসিস তো ভেন্টিলেশন লাগবে, সেটা পুর প্রগনোসিস। আইটিইউ অ্যাডমিশন লাগবে যখন এফভিসি হচ্ছে less than 20 ml/kg, আর ইন্টিবিউশন করে মেকানিক্যাল ভেন্টিলেশন শুরু করতে হয় যদি এফভিসি 15 ml/kg নিচে চলে আসে। তো আইভিআইভি বা প্লাজমাফেরেসিসের ইন্ডিকেশন কি? যত জিবিএস এর পেশেন্ট সবাইকে আমরা দিব না, স্পেসিফিক কিছু ইন্ডিকেশন আছে। প্রথম কথা হচ্ছে যে পেশেন্ট আনএবল টু ওয়াক আনএইডেডলি, মানে ইন্ডিপেন্ডেন্টলি পেশেন্ট 10 মিটারও হাঁটতে পারে না, এটাই মেইন ইন্ডিকেশন। এরপরে আসে যদি পেশেন্টের ব্যক্তি যদি র্যাপিডলি প্রোগ্রেসিভ হয়, ঠিক আছে, খুব দ্রুত 24 ঘন্টায় পেশেন্টের উইকনেস অনেক বেশি বেড়ে গেছে, আর রেসপিরেটরি, বালবার অথবা অটোনমিক ইনভলভমেন্ট এগুলো থাকলে আইভিআইভি বা প্লাজমাফেরেসিস, যেটা রিকভারিকে খুব দ্রুত করে, হ্যাঁ, রিকভারি পিরিয়ডটা শর্ট করে দেয়। আইসিইউ এডমিশন কখন কখন আইসিইউ অ্যাডমিশন লাগবে বা কখন ইন্টিবিউশন লাগবে? তাহলে আইসিইউ অ্যাডমিশনের ক্রাইটেরিয়া বা ইন্ডিকেশনের মধ্যে সিভিয়ার অ্যান্ড র্যাপিডলি প্রোগ্রেসিভ উইকনেস, তারপর হচ্ছে ইরাসমাস জিবিএস রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি স্কোর যদি হচ্ছে 5 থেকে 7 হয় তখন, আর ডিস অটোনোমিয়া। ডিস অটোনোমিয়া কিভাবে তো বলবেন, যে অ্যারিথমিয়া থাকে, কার্ডিয়াক এসিউ যদি কোনো অ্যারিথমিয়া, আর ব্লাড প্রেশার যদি লেবাইল হয়, খুব ওঠানামা করে না। ইন্টিবিউশন কখন করবেন? রেসপিরেটরি রেট যদি 30 মিনিটের বেশি হয় এবং সেটা সাস্টেইন 1-2 ঘন্টা ধরে রেসপিরেটরি 30 ঘন্টা, 30 মিনিটের বেশি, মানে 30 পার মিনিটের বেশি আছে, তাহলে ইন্টিবিউশন লাগবে। স্যাচুরেশন যদি 92 এর নিচে ফল করে যায়, এফবিসি যদি 20 ml/kg নিচে আসে, অথবা আগে যা ছিল তার থেকে 30%-এর বেশি কমে গেছে, আগে ছিল 100,
এখন কমে হলো 65, তার মানে 35% কমছে, যেটা 30 চাইতে বেশি। হ্যাঁ, তাহলে এটা ইন্টিগ্রেশন লাগবে। NIF reduction below 30 centimeter of water, MEP less than 40 centimeter of water, আর acute hypercapnia with মানে acute টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর যদি ডেভেলপ করে সেটা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের জিবিএস নিয়ে ডিসকাশন। কারো যদি কোনো রকমের কোয়ারি থাকে বা কোনো ইয়ে থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা গ্রুপে আস্ক করতে পারেন, এবং কোনো ধরনের সাজেশন থাকলে সেটাও জানাতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।